ওকে, আজকে আমাদের তৈত্রসনের শেষ ক্লাস হবে এবং তৈত্রসন শেষ হয়ে যাবে। তো তুমি যেহেতু গতদিন ছিল না, হোপফুলি রেকর্ড দেখছো কিনা যায় না, তবু আমি বলে দিই গতদিন আমরা যে পড়ছিলাম তৈত্রসনের মধ্যে লাস্ট ক্লাস, যে 3 নং ক্লাস আর কি, এটা অলরেডি আপলোড দিয়ে দিছি, অবশ্যই দেখতেই পারো। ওইখানের মধ্যে আমরা দেখছিলাম, ওইখানে আমরা পড়ছিলাম প্রমাণ বিজারণ বিভব বা জারণ বিভব, মানে কোষ বিভব নির্ণয়, প্রমাণ কোষ বিভব নির্ণয়, কোষ বিভব নির্ণয়। তারপর এটার ম্যাথ করছিলাম আর কি, ম্যাথ গুলো আছে, যদি পারো তাইলে তো ফাইন, কারণ ওইখান থেকে এইচএসসি তে প্রশ্ন আসে, এইচএসসি তে প্রশ্ন আসে। একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, বই করলেই তোমরা দেখতে পারবা বা তুমি দেখতে পারবা, সেটা হচ্ছে কি আমাদের, কি পাত্রে রাখা যাবে কিনা, কোনো একটা দ্রবণকে পাত্রে রাখা যাবে কিনা, এটা খুব কমন একটা প্রশ্ন। রাখা যাবে কি- হ্যাঁ, পাত্রে রাখা যাবে কিনা, তো একটা কথা। এবং সিরিজ মুখস্থ করতে হবে না, গত মেধাশ্রী বলছিল যে, সো এইটাই আর কি। সো মেধাশ্রী বলছিল যে ও তড়িৎ রসায়ন সক্রিয়তার যে সিরিজটা আছে ওই সিরিজটা মুখস্থ করছে। অ্যাকচুয়ালি এইসব ম্যাথের ক্ষেত্রে সক্রিয়তার সিরিজ মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না, এমসিকিউতে আসলে সেটা এনাদার কেস। বাট আমরা যখন ম্যাথমেটিক্যাল পার্টগুলো করবো, সেগুলোর জন্য আমাদের জারণ বা বিজন বিভবের উপর ডিপেন্ডেন্ট হলেই হবে। এবং প্রশ্নের মধ্যে তোমাকে গিভেন দেওয়া থাকবে জারণ বা বিজন বিভব, বুঝতে পারছি? সো ওইটার বেসিসেই করতে হবে। জিঙ্কের -0.6 এটা কোন ধরনের বিভব? হ্যাঁ, ইলেকট্রোভোল্ট, এটা কোন ধরনের বিভব সেটা বলো। জারণ নাকি বিজারণ? বিভব দুই ধরনের হয়, হয় জারণ হবে না হয় বিজারণ হবে। -0.76, এটা বিজারণ বিভব জিঙ্কের। সো এইগুলো এতগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ এইগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, কারণ প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আসছে 2015 থেকে শুরু করে 2025, সবগুলাতে এইগুলোর ভ্যালু ইনক্লুডেড ছিল, বুঝতে পারছি? সো কষ্ট করে মানে মুখস্থ করার দরকার নেই, যেগুলো মুখস্থ করবা সেগুলো করার দরকার। যেমন গত ক্লাসে আমি বলছিলাম যে তোমাদের মানে লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি এটা বোঝার কোনো দরকারই নেই। লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং আসে, ডিরেক্ট বিক্রিয়াটা মুখস্থ করে ফেলবা। আর একটা হলো লেড আয়ন, লেড আয়ন, এই যে দুইটা টপিক্স আছে না, লেড আয়ন আর একটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল, এই তিনটা টপিক্স। হাইড্রোজেন ফুয়েল সেল, এটা আমি গত, হ্যাঁ বলো। না না না, ওইগুলো মুখস্থ করা লাগবে না তোমাদের। এইখান থেকে সিকিউ এর যে প্রশ্নটা আসে আমি বলে দিই। ফার্স্ট অফ অল, লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং আছে, তারপরে লেড আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং আসে, তারপর হাইড্রোজেন ফুয়েল সেলের বর্ণনা আসে। এই তিনটার বর্ণনা, এই হইলো আর কি তিনটা কেস, বুঝা গেল? তুমি দেখতে পারবা প্রিভিয়াসে গেলে যে তাহলে চার্জিং এবং ডিসচার্জিং, দ্যাটস মিন কি তুমি বিক্রিয়া লিখবা, বিক্রিয়া, এনোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া, ঠিক আছে, ডিরেক্ট বলে দেয়। আর ওইটা বলে দেন হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব কেন ব্যাখ্যা করো। সো এইগুলা জাস্ট তুমি যে কোনো একটা, ধরো গাইড বা টেস্ট পেপার বলো না কেন, যে কোনো একটার ফরম্যাট দেখে ডিরেক্ট ওইভাবে নোট ডাউন করে রাখবা, তাইলে তোমার বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন আনসার করতে হবে না। না, আমার কাছে বই নেই, বলো। বলছিলাম যে যদি প্রবলেম থাকে সেটা তোমরা ক্লাসের শুরুতে গ্রুপে দিবা, গ্রুপে তো তোমাদের মেসেজ অ্যাক্টিভ আছে, সো গ্রুপের ছবিটা তুলে দিলেই তো হইতো। ওকে, বুঝতে পারছি। এখন তো তাইলে তো তাইলে তো তোমাকে আমি কোনো সলিউশন দিতে পারবো না ভাই, আর আমি যদি প্রশ্ন না দেখে না ইয়ে করি তাহলে তো বুঝতে পারবো না। বুঝতে পারো নি? তো এই হইল আর কি ব্যাপার। তো এখন আমরা আজকে নার্নস্টের সমীকরণটা শুরু করি, ঠিক আছে? তো এইটা ক্লাস এত বড় যে হবে এমনটা না, গত দিনই শেষ করে দিতে পারতাম, বাট কই রাখি একটা দিন রাখি, কারণ ওইগুলা এই দিন থিওরিটিক্যাল যে জিনিসপত্র আছে এগুলো বুঝতে একটু সমস্যা হবে পরে। ওকে, তো দেখো আজকে আমরা নার্নস্টের সমীকরণ পড়বো। তো নার্নস্টের সমীকরণ দ্বারা আমরা কিন্তু ওই কোষ বিভবই নির্ণয় করি, বাট সেটা প্রমাণ না, প্রমাণ অবস্থায় না। প্রমাণ অবস্থায় আমরা বলছিলাম যে প্রমাণ অবস্থা কখন হবে, প্রমাণ অবস্থা মানে প্রমাণ কোষ বিভব কখন হবে, দুইটা কন্ডিশন বলছিলাম কোষ বিভব, প্রমাণ কোষ বিভব কখন হবে বা প্রমাণ জন বিভব, সেটা হলো টেম্পারেচারের হিসাবে গেলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা ম্যাটার না, এটা সব জায়গাতে তোমার প্রমাণ বলো বা নানস্টেও বলো, তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও কোনো সমস্যা না। বাট সমস্যাটা হচ্ছে যদি কোনো লিকুইড টাইপের কোনো কিছু থাকে, আয়ন বলো, তাইলে সেটার ক্ষেত্রে তোমার 1 মোলার ব্যতীত, আর যদি গ্যাসীয় থাকে তাইলে 1 atm, এই দুইটা ছাড়া, এই দুইটা কন্ডিশন ছাড়া যখন অন্য কোনো অবস্থা থাকবে, তখন আর সেটা তোমার ইনর্ট বের করলে হবে না, তখন তোমাকে বের করতে হবে ই শেল। ইনর্ট শুধুমাত্র এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে ইনর্ট হয়, বুঝা গেল?
কিন্তু এই তিনটা কন্ডিশন ছাড়া যখন ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ম্যাটার করে না, ম্যাটার করে এই যে এইখানে যে দুইটা আছে, 1 মোলার এবং 1 ATM। যদি তোমাকে কোনো দ্রবণের বা কোনো সলিউশনের বা কোনো তড়িৎ গ্যালভানিক কোষ বলো বা তড়িৎ বিশ্লেষক কোষ বলো, হোয়াট এভার, তাদের যদি তোমার ঘনমাত্রা চেঞ্জ করে দেয়, 1 মোলার ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে দেয়, তখন কিন্তু তোমার নার্নস্টের সমীকরণের অ্যাপ্লাই করতে হবে। সো আমরা বুঝতে পারলাম কখন আমরা নার্নস্টের সমীকরণে অ্যাপ্লাই করবো। প্রশ্ন কিন্তু সেই নিতে হবে। তোমার লাস্ট ক্লাসে যে এরকম বের করছি, এই যে কোষ বিভব মানে হলো ইএমএফ, কোষ বিভব বলা যে কথা, আর তোমাকে বলতে পারে ইএমএফ নির্ণয় করো। এখন সেটা তুমি নার্নস্টের সমীকরণ দিয়ে ইএমএফ নির্ণয় করবা নাকি প্রমাণ দিয়ে নির্ণয় করবা, সেটাই হচ্ছে আমাকে থিঙ্কিং করতে হবে। তোমাকে কিন্তু অনেক সময় বলে দিবে না যে নার্নস্টের সমীকরণে আলোকে নির্ণয় করো, তোমাকে বলবে যে প্রদত্ত বিক্রিয়ার কোষ বিভব নির্ণয় করো বা প্রদত্ত বিক্রিয়ার তোমার ইএমএফ বের করো। সো কখন বুঝবো আমরা নার্নস্ট? আমি তোমাকে কি বলছি যে উল্লেখ করে দিতেও পারে, দিয়ে দিলে তো বেটার, আর যদি না দেয় তখন তুমি কেমনে বুঝবা? ওকে, তাইলে যদি তোমাকে উল্লেখ করে না দেয়, তখন দেখতে হবে সেটা প্রমাণ অবস্থা আছে নাকি প্রমাণ অবস্থা নেই। যদি প্রমাণ অবস্থায় থাকে তাইলে ডিরেক্টলি ইনর্শিয়াল, কোনো কথা নেই। বাট যদি প্রমাণ অবস্থায় না থাকে তখন আর নষ্ট। তাহলে প্রমাণ অবস্থার ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন, আর চেক করবো আমরা স্পেশালি এই দুইটা দ্বারা। বুঝতে পারছি? তো আগে এখন আমরা নার্নস্টের সমীকরণ, তড়িৎদ্বারের নার্নস্টের সমীকরণ আমরা দেখি। ওকে, তো একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়ার আলোকেই আমরা নার্নস্টের সমীকরণটা দেখবো। তো এটা হলো গ্যালভানিক কোষের বিক্রিয়া কি, গ্যালভানিক কোষ। সো এই গ্যালভানিক কোষের যে বিক্রিয়াটা সেটা আমরা সবাই জানি, সেটা হয় জিঙ্ক, দেন জিঙ্ক 2+, দেন এখানে দুইটা ইয়ে থাকে লবণ সেতুর জন্য, দেন হয় কপার 2+, থেকে কপার। এটা হইল গ্যালভানিক কোষ এর যে আমাদের স্মার্ট ওয়েতে কোষ বিক্রিয়া। এখন এনোডের রিয়াকশন, এনোডে বিক্রিয়া, এনোডে হয় কোন ধরনের বিক্রিয়া? এনোডে কোন ধরনের বিক্রিয়া হয় ভাই? এনোডে হয় জারণ বিক্রিয়া। তাহলে জিঙ্কে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হইছে জিঙ্ক 2+। ওকে, এখন দেখো আগেই বলে দিছি, কারণ এই ধরনের কেসের ক্ষেত্রে ঘনমাত্রা যেটা দ্রবণের ঘনমাত্রা বা আয়নের ঘনমাত্রা 1 মোলার থাকবে না, 1 মোলার ছাড়া যে কোনোটা থাকবে। বুঝা গেল? তাইলে আমরা 1 মোলার ছাড়া যে কোনো কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখো, আমরা প্রমাণ কিন্তু জানি, যে প্রমাণ যে তুমি যে জিনিসটা বলছিলে চার্ট, এই চার্ট থেকে কিন্তু প্রমাণ যে জিনিসটা এটা আমরা পাইছি, প্রমাণ হাইড্রোজেন। তাহলে জিঙ্কের ধরো, জিঙ্কের প্রমাণ জারণ বিভব E0, এইটা, এইটা আমরা জানি। ফাইন। বা এটা তোমার দেয়াতে হবে পরীক্ষার উদ্দীপকে, বা এটা তুমি যদি বলো যে মুখস্থ করতা, মুখস্থ করতে পারে, এডমিশনে নাও দেওয়া দিতে পারে, যেমন বুয়েটের রিটেন এগুলোতে নাও থাকতে পারে দেয়া। সো তুমি চাইলে মুখস্থ করতে পারো, এটাই না দেখা, বাট এইচএসিতে দেয়া তবে এতটুকু কনফার্ম। ফাইন। এখন টেম্পারেচার ধরলাম আমি টি, এটা 25 ডিগ্রি হইতে পারে বা এনাদার হইতে পারে। যদি পরীক্ষার প্রশ্নের টেম্পারেচার উল্লেখ না থাকে, এটা লিখে রাখতে পারো, পরীক্ষার প্রশ্নের টেম্পারেচার যদি উল্লেখ না থাকে তাহলে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 298 কেলভিন দ্বারা করবো। ওকে, আচ্ছা, এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা ধরলাম আমি এন, আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা এন, কত মূল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তো এইখানে হয়েছে কিন্তু 2 মূল। এটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে, সম্পূর্ণ বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে। এখানে বিক্রিয়াতে হয়েছে 2 মূল। এইটা কিন্তু আবার যোজনী না কিন্তু, এটা হলো একটা কোষ বিক্রিয়ার সম্পূর্ণ আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। এটা আমরা মেথে গেলে আমরা একটু বুঝতে পারবো। টেম্পারেচার গেল, আর আর হইলো কি আমাদের, আর তো আমরা জানি যে মুলার গ্যাস ধ্রুবক। ওকে, আচ্ছা, আর আরেকটা টার্ম কি গেল, এফ তো আমরা জানি ফ্যারাডের ধ্রুবক। ফাইন। তাইলে এখন আমি ধরে নিলাম জিঙ্কের ঘনমাত্রা, অর্থাৎ সলিড অবস্থায় জিঙ্কের ঘনমাত্রা এইটা, আর আয়ন অবস্থায় জিঙ্কের ঘনমাত্রা এইটা, জিঙ্ক 2+। আমরা তো ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় করছি বাফার দ্রবণ বা বাফার সলিউশন, এইখানে আমরা যে এই জিনিসটা অ্যাপ্লাই করছি এই জিনিসটা এইখানেও অ্যাপ্লাই করবো। তাহলে দেখো আমরা বের হবো এখন কি, জিঙ্কের ওই টেম্পারেচার অ্যান্ড ওই ঘনমাত্রায় তার জারণ বিভবটা, তার মানে সেটা প্রমাণ না। তাহলে ই শেল, তাহলে ই জিঙ্ক, জিঙ্ক 2+, তাহলে তার ইনিশিয়াল যে জিনিসটা আছে অর্থাৎ জিঙ্কের প্রমাণ, দেন হইল মাইনাস দিয়ে, সরি, আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ, দেন আসবে লন, দেন আসবে লন, দেন হইল আমাদের জিঙ্ক 2+-এর ঘনমাত্রা, দেন হইল জিঙ্ক এর ঘনমাত্রা। এই হইল আর অ্যাকচুয়ালি নার্নস্টের ইকুয়েশন আর কি, এটা হলো অ্যাকচুয়ালি নার্নস্টের ইকুয়েশন। তো এইটা হলো মুখস্থ, জানি E0 জিঙ্ক, জিঙ্ক 2+, এটা পরীক্ষা দেওয়া যাবে নাইলে তো চার্টে তুমি প্রথমে বলছো মুখস্থ মুখস্থ। আর এই যে জিনিসটা বের করছি এই জিনিসটা হলো যে প্রমাণ অবস্থায় না, প্রমাণ অবস্থা ছাড়া যে কোনো একটা গণমাত্রা থাকতে পারে, ওই গণমাত্রায় তার মানে জারণ বিভব।
তো এই কেসের ক্ষেত্রে এই যে সলিড যে জিঙ্কটা এটাকে ধরে নেওয়া হয়, তার ঘনমাত্রা ধরে নেওয়া হয় 1। তাইলে এখন যদি আমরা 1 ধরি, তাইলে এইটার আকার দাঁড়াইলো কি, এইটার আকার দাঁড়াইলো ই জিঙ্ক জিঙ্ক 2 প্লাস ই নট জিঙ্ক জিঙ্ক 2 প্লাস মাইনাস আর টি বাই এন এফ, দেন হলো লং শুধু জিঙ্ক। তাহলে এইটা দাঁড়াইলো কি, ওই যে যে গ্যালভানিক কোষটা লাগছে এই গ্যালভানিক কোষের কেনোডের জারণ বিভব বা তোমার ইয়ের জারণ বিভব, জিঙ্কের জারণ বিভব। দেওয়ার দরকার নেই, তুমি লোন ইউজ করবা। তারা কেমনে করছে আমি একটু বলে দেই। তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে লোনের জায়গায় যদি লগ আনতে চাও, তাহলে দেখো লোন সমান আমরা লিখতে পারি 2.303 লগ। ফার্স্ট অফ অল একটা কাহিনী গেল, এখানে একটা ভ্যালু পাইছো 2.303। তারপরে এফ এফ এর মান জানো তুমি 96,500। ওকে, এন এর মান তো আর জানো না। আর এর মান জানো কত তুমি, বলো আর এর মান কত? আর এর মান হইলো 8.314। আচ্ছা, টির মান, টির মান যদি ধরো দেয়া না থাকে তাহলে আমরা 25 ধরে নেই। আচ্ছা, টির মান ধরলাম আমি 25, মানে 298 কেলভিন। সো এই যে ডাটাগুলো আছে না, এই ডাটাগুলোকে ক্যালকুলেশন করলে তুমি যে ভ্যালুটা বলছো এই ভ্যালুটা আসে, শুধু এন এর মানটা তুমি জানো না। সো আমার দরকার নাই তো, ঠিক আছে, আমি এই ফর্মেটেই রেখে দেবো, আমার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এইটা গেল কি স্যার, এটা গেল আমাদের এনোডে বিক্রিয়ার কাহিনী। এটা মাথায় রাখবা, কারণ পরীক্ষায় রিসেন্ট 2024-এর প্রশ্নে বা 25-এর প্রশ্নে দেবা, তারা ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছে যে এনোডে জারণ বিভব, ক্যাথোডে জারণ বিভব নির্ণয় পূর্বক কোষ বিভব নির্ণয় করো। এরকম আমি দেখছিলাম 24-এর বা 25-এর প্রশ্নে। আচ্ছা, তাহলে এনোডে বিক্রিয়ার কাহিনী গেল, এখন আসো ক্যাথোডের, ক্যাথোডে বিক্রিয়া। আচ্ছা, তো ক্যাথোডে বিক্রিয়া কি, ক্যাথোডে বিক্রিয়া হলো কপারে, এই যে ক্যাথোডের বিক্রিয়াটা, কপার 2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। তাইলে ওই কন্ডিশন সেম সেম যা যা আছে, কপার 2 প্লাসের আমরা ঘনমাত্রা ধরে নিলাম এইটা, ঘনমাত্রাকে তার ব্র্যাকেটে দেওয়া হয়। আর সলিড কপারের ঘনমাত্রা, মানে সলিড যে কোনো কোনো কিছু ধাতুর ঘনমাত্রা 1ই ধরা হয় নর্মালি, ঠিক আছে, আদর্শ অবস্থা, এর জন্য 1 ধরছে আর কি, সব জায়গায় 1 ধরছে। আচ্ছা, টি তো আর টি গেল, এন তো এন গেল, এফ তো এফ গেল। আচ্ছা, তাইলে এখন দেখো কপারের যেটা হয়, কপার 2 প্লাস থেকে কপার, তাহলে ই নট কপার 2 প্লাস কপার মাইনাস আর টি বাই হইল এন এফ, দেন লন। এইখানে যেটা আসবে কপার বাই হইল কপার 2 প্লাস। এই যে প্রথমে আমরা লিখি প্রোডাক্ট, দেন লিখি আমরা রিয়েক্টর। এটা কিন্তু বাফার দ্রবণেও কিন্তু আমরা দেখছিলাম, মনে আছে কিনা জানি না। বাফার দ্রবণের ইকুয়েশনও কিন্তু এইরকমই। ওকে, হ্যাঁ, প্রথমে আমরা লিখি যে উৎপাদ, তুমি মাইনাস দেবো আর কি, প্লাস দিলে অন্য হিসাব। আচ্ছা, যাই হোক, তার মানে এইখানেও যদি আমরা বসাই তাহলে জিনিসটা দাঁড়াইলো দেখো, কপার 2 প্লাস কপার, তাহলে ই নট কপার 2 প্লাস কপার, দেন হলো মাইনাস আর টি এন এফ, এইখানে লন 1/কপার 2 প্লাস। আশা করি এটা বুঝছি, কারণ ওই যে কপারের যেটা আছে সেটা হলো 1। ওকে, তাইলে এখন এটাকে চাইলেই তুমি এই জিনিসটা লিখতে পারো, দেখো যে কপার 2 প্লাস কপার ই নট কপার 2 প্লাস কপার, এই মাইনাসকে চাইলেই তুমি প্লাস বানিয়ে দিতে পারো আর টি এন এফ লন, এটা বুঝছি। ওকে, তাইলে এইটা হইলো তোমার ক্যাথোডের বিজন বিভবের ফর্মুলা। সো আমরা গ্যালভানিক কোষের নানস্টের সমীকরণ অনুযায়ী ক্যাথোডের বিজন বিভবের যে ফর্মুলাটা হয় সেটা আমরা বুঝলাম, তারপর অ্যানোডের ফর্মুলা বুঝলাম। এখন আমার প্রশ্ন কি থাকবে, আমাদের প্রশ্ন বলে দিবে ইএমএফ নির্ণয় করে। ইএমএফ মানে কি, সমগ্র বিক্রিয়ার কোষ বিভব নির্ণয়। ইএমএফ মানে হইলো ভাই সমগ্র বিক্রিয়ার কোষ বিভব নির্ণয়। ওকে, তাইলে এর জন্য আমাদের কি লাগবে, একটা বিক্রিয়ার ক্যাথোডের ইয়ে লাগবে আর এবং অ্যানোডের ইয়ে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিব না, সমস্যা নেই। ওকে, তাইলে এই হইলো আর কি ফর্মুলা। এখন আমরা দেখো ইএমএফ, ইএমএফ নির্ণয় করবো। ইএমএফ বা তড়িৎচালক বল বা কোষ বিভব যাই বলুক না কেন, ইএমএফ, ইএমএফ মানে কি জানি আমরা, ই অক্সিডেশন। এখন কিন্তু ই নট লিখতে পারবা না, এখন লিখবো কি ই অক্সিডেশন, কারণ এখন আমাদের প্রমাণ অবস্থায় নয়, ই অক্সিডেশন আর ই রিডাকশন।
এই হইলো আর কি আমাদের মূলত ফর্মুলা আর কি কুশবি হবে। তাহলে অক্সিডেশন বলতে কি আছে, জিঙ্কের অক্সিডেশন করছে, তাহলে জিঙ্ক, জিঙ্ক টু প্লাস, রিডাকশন ছিল কপারের, কপার টু প্লাস কপার, তাহলে জিঙ্ক জিঙ্ক টু প্লাস, এটা আর কি পাইছিলাম, এটা পাইছিলাম খুব সম্ভবত ই নট জিঙ্ক, জিঙ্ক টু প্লাস, দেন মাইনাস আরটি বাই এনএফ লন জিঙ্ক আয়ন। আর কপারের ক্ষেত্রে পাইছিলাম ই নট কপার টু প্লাস কপার, দেন পাইছিলাম প্লাস আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ লন কপার টু প্লাস, এটুকুই তো পাইছিলাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি, ধরো ই নট জিঙ্ক, জিঙ্ক টু প্লাস, প্লাস ই নট একটু রিঅ্যারেঞ্জ করবো, কপার টু প্লাস কপার রিঅ্যারেঞ্জ করলাম। আর এইখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আরটি বাই এনএফ কে কমন নিয়ে নিই, আরটি বাই এনএফ দুইটাতেই কিন্তু লনের সাথে আরটি বাই এনএফ আছে, ঠিক আছে, আরটি বাই এনএফ যদি কমন নিই তাহলে লেখা যায় দেখো লন কপার টু প্লাস মাইনাস লন জিঙ্ক, লেখা যায় না? আচ্ছা, ওকে। এখন দেখো ই নট এটা কিন্তু আদর্শ অবস্থা আছে অর্থাৎ প্রমাণ, তাহলে এটাকে আমরা বলতে পারি, এই যে এই দুইটার পরিবর্তে আমরা বলতে পারি একে ই নট শেল, অর্থাৎ প্রমাণ কুশবি, বোঝা গেল? এইটুকু কি বুঝছি? ওকে। আর এখানে আমি প্লাসের জায়গায় আমি মাইনাস দিয়ে দিব, মাইনাস দিলে ওইখানে চিহ্ন মানে -1 দ্বারা গুণ করছি, কেন গুণ করছি একটু পরেই বলবো। জিঙ্ক, তাহলে জিঙ্কের আগে সিম্বলটা হয়ে যাবে প্লাস, আর কপারের আগে সিম্বলটা চলে আসবে মাইনাস। ওকে, তাহলে এখন দেখো আমরা যেটা লিখতে পারি ই নট শেল, দেন মাইনাস আরটি বাই এনএফ লন, এখন আমরা চাইলে এটাকে লিখতে পারি জিঙ্ক টু প্লাস, দেন হইল কপার টু মাইনাস, এইটাই হইল আমাদের ই শেল এর ফর্মুলা বা নার্নস্টের ইকুয়েশন। সো এটা দেখাইলাম কিভাবে ইকুয়েশনটা আসছে। আর মূলত ইকুয়েশন যখন আমাকে বলে যে ইএমএফ বের করো বা তড়িৎচালক শক্তি বের করো বা তড়িৎচালক বল বের করো, যদি প্রমাণ অবস্থায় না থাকে, প্রমাণ অবস্থা কেমনে বুঝবো, নাই যদি 1 ATM বা 1 মোলার না থাকে, এনাদার কোনো মাত্রা যদি দিয়ে দেয় তখন আমরা বুঝবো। তো এইখানে দেখো আমি এখানে মাইনাস করছিলাম এই রিজন এখানে আমি মাইনাস দিচ্ছি, কি জন্য মাইনাস দিচ্ছি, কারণ বাফার দ্রবণ বা এগুলো যদি তুমি দেখো প্রথমে থাকে আমাদের প্রোডাক্ট আর নিচে থাকে, প্রোডাক্টেও বলতে পারে বা প্রথমে উপরে লিখবা এনোড আর নিচে লিখবা ক্যাথোড, বাংলা যদি বলি তাহলে এনোড বা ক্যাথোডাল রেশিওটা এখানে। আচ্ছা, তো এখানে যদি, হ্যাঁ এইরকমও দিতে পারো, এর জন্য আমি মাইনাস আনলাম, এটা হইলো তুমি তোমার মতো করে কাজ করবে। এখন যদি তুমি প্লাস দিয়ে করো তাহলে প্লাস যদি দেও এখানে, তাহলে কপার তাবে উপরে জিঙ্ক তাবে নিচে, ইটস ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে, এটার কোনো রুলস রেগুলেশন নাই, বাট এটাই হইলো তোমার অ্যাকচুয়ালি নার্নস্টের সমীকরণ, নার্নস্টের সমীকরণ, যেটা দ্বারা আমরা কি বের করি, আমরা যে কোনো অবস্থায় কুশ বিভব বের করি। ওকে, তাহলে ইনর তো আর আমাদের হইলো প্রমাণ কুশ বিভব, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 8.314 জুল পার কেলভিন পার মোল, আর এর ভ্যালু গুলো। আর এন এইখানে হইলো আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, মানে সমগ্র বিক্রিয়ায় কতটুকু ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা, ইলেকট্রন সংখ্যা। যদি দুইটার ইলেকট্রন সংখ্যা ভিন্ন থাকে তখন কিন্তু সেটাকে গুণটুন করে সেম করে দেন করতে হবে। আর এফ তো আমরা জানি, এফ তো আমরা জানি 96,500 কুলম। আর যদি টি, টি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন উল্লেখ না থাকলে, কোথায়, প্রশ্নে, বা ইউজুয়ালি আমরা ধরে নিই যদি প্রশ্নে যে টেম্পারেচার তারপর সেটা নিয়ে কাজ করবো, আর যদি প্রশ্নে টেম্পারেচারের উল্লেখ না থাকে তাহলে 298 ধরে নিব। আর জিঙ্ক এবং কপারের গুণমাত্রা এগুলো দেওয়া হবে, এটা নিয়ে কোনো পেইন নেই। এতটুকু বুঝছি? ওকে, তাইলে দেখো এখন আমরা যদি একটা ম্যাথ করি তাইলে এটা বুঝতে পারবো আর ক্লিয়ার হবা। কোয়েকশন এ ও সি, এ ও সি এর প্রমাণ, এ ও সি এর প্রমাণ জারণ বিভব যথাক্রমে, প্রমাণ জারণ বিভব, বোর্ডের কোয়েকশন দেওয়া তাইলে বুঝতে পারবা, এবং 1.18 ভোল্ট এবং -0.80 ভোল্ট। ওকে, -80 ভোল্ট। আচ্ছা, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া দেওয়া আছে এইটা, A3+,
দেওয়া আছে 0.005 মোলার, লবণ সেতু একটা দেওয়া আছে, দেন দেওয়া আছে সি প্লাস 0.01 মোলার সি। কুষ্টির কুষ্টির 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইএমএফ নির্ণয় করো। কত? দেখো এখানে বলছে কি এ ও সি এর প্রমাণ জারণ বিভব দেওয়া আছে যথাক্রমে 1.18 এবং -0.8। কুশ বিক্রিয়াও দেওয়া আছে। এখন বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইএমএফ নির্ণয় করো। এই দেখো এইখানে যে দেখো ফার্স্ট অফ অল এ আয়নের কিন্তু এটা গণমাত্রা দেওয়া, আর এখানে সি আয়নের গণমাত্রা দেওয়া। আর এই সলিড সি বলো বা সলিড এ বলো, তাদের গণমাত্রা দেওয়া নাই, বুঝাইতে পারছি? তাদের গণমাত্রা দেওয়া নাই বলতে গণমাত্রা তো শূন্য না, ইনিশিয়ালি গণমাত্রা আমরা 1 ধরে নিই। এজন্যই দেওয়া বা আগে যে প্রমাণ, যে এখানে মধ্যে প্রশ্ন আসতে পারে, এই যে প্রমাণ আমি লিখছি কি জিঙ্ক কপারের লিখছি কত, আমি 1 লিখছি, আর পর জিঙ্কের কত লিখছি, আমি 1 লিখছি। যদি এখন দেখো 2024 বা 25-এর প্রশ্নেই তুমি দেখতে পারবা অনেক জায়গায় কিন্তু এই যে কঠিন যে সলিডটা আছে, এই কঠিন সলিডে কিন্তু গণমাত্রাটা দিয়ে দিছে। সাপোজ ধরো এখানে যদি ধরো সি এর দিয়ে দিত 2 মোলার বা 0.5 মোলার, তাহলে কিন্তু আর তুমি 1 ধরে করতে পারতা না। তখন কিন্তু এই যে স্মুথ একটা সমীকরণ লিখছো না নানুষটা, এই সমীকরণটাই দেবা বইতে লেখা, বই বা ইয়েতে লেখা, বুঝাইতে পারছি লেখা। এখন এই সমীকরণের মধ্যে কি আইছে ভাই, এই সমীকরণের মধ্যে জিঙ্ক এবং কপার যে সলিড যেগুলো আছে এগুলো কোনো মতো 1 ধরে আইছে না। এই সমীকরণটা যে দাঁড় হইছে সেটা কিভাবে দাঁড় হইছে, কঠিন জিঙ্ক এবং কঠিন যে সলিড আছে বা কঠিন যে ধাতুগুলো আছে বা মৌলগুলো আছে সেগুলো কোনো মাত্র 1 ধরে করছি। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন লেখা থাকে 1 ছাড়া অন্য কিছু, তখন তো আর এই সমীকরণটা হবে না। তখন কি করতে হবে, তখন আমাদের এই প্রসিডিউর বা এই যে প্রসেসে যেভাবে আমরা করছি এইভাবে তখন করতে হবে। ইয়েস, ইয়েস, এর জন্যই আমি এটা দেখিয়ে দিছি। বড় হোক, বাট এখন তখন তো তুমি বড় না, তো আমি এখানে তোমাকে বড়, তোমার এখানে তো ডাটা দেওয়া থাকবে, তখন তো তুমি ক্যালকুলেশন করে মানটা বের করবা। বুঝা গেল? পরীক্ষা তো তোমার ডাটা দেওয়া থাকবে, আমি তো এখানে তোমার জাস্ট যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবল বসিয়ে বসিয়ে করছি বিদায় ভ্যালুগুলো বেশি হয়েছে। তোমার এখানে তখন লন আর টি জিঙ্কের একটা ভ্যালু দেওয়া আছে, তারপরে জিঙ্কের আয়নের ভ্যালু দেওয়া আছে, এগুলো যখন করছো তখন কি হয়েছে, তখন ক্যালকুলেশন দিবা তখনই আনসারটা চলে আসবে। বুঝাইতে পারছি? এটা তোমরা 2024 এবং 2025-এর বোর্ড কোয়েকশন দেখলেই তোমরা বুঝতে পারবা। সো এই জন্যই আমি বলে দিলাম আর কি। এর আগের যে বোর্ডগুলো আছে যেমন ধরো 22, 23 বা 21-এর, এগুলাতে এই যেমন আমি এখন যেটা দেখছি এইরকম থাকে। তো একটা কথা গেল, এখন আসো এন এর কথা। তো আচ্ছা বিক্রিয়া করি তখনই বুঝতে পারবা এন আমি কি লিখছিলাম, এন এর পরিচয় কি লিখছিলাম, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, সমগ্র কোষ বিক্রিয়ায় আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। ওকে, ফাইন, তাহলে এইটা এখন আমরা সলভ করার ট্রাই করব। এই জন্য আমি একটা ক্রিটিক্যাল, এই যে তুমি বলছো না যে জিঙ্ক বা কপার দিছে বা এই টাইপ দিছে, এই টাইপের ক্ষেত্রে তুমি ফিল করতে পারবা না এন এর পরিচয় কি। বুঝতে পারছো? কারণ এইখানে তোমার মনে হচ্ছে যে N2, তার মানে ও আচ্ছা, এর আগেও তো আমরা মনে হয় তৈত্রাসনিক তুল্যাঙ্কে বলছিলাম এন জারণ বিভব বা সামথিং আয়ন সংখ্যা, তো এখানেও মেবি সেম কাহিনী, অ্যাকচুয়ালি না। তো এটা সলভ করার ট্রাই করি। তাহলে এনোডের বিক্রিয়া, এটা দেখে এনোডের বিক্রিয়া তো আমরা লিখতে পারবো। দেখো এনোডের বিক্রিয়া, এইগুলা দেখে কিন্তু এখন বিক্রিয়া লেখা শিখতে হবে আমাদের। তাহলে এখানে এনোডের বিক্রিয়া প্রথমে ধাতু থেকে আয়ন হয়, এখন কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য তো সে 3+ হয়েছে। বুঝা গেল? আচ্ছা, আর এর প্রমাণ কিন্তু ইয়ে দেয়া আছে, ধরো A3+, এটা কত দেয়া আছে, এটা দেয়া আছে 1.18 ভোল্ট, এটাই যেন প্রশ্নে দেওয়া আছে। বুঝছি, অ্যানোডে বিক্রিয়া বুঝছি। এখন আসো ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া, তো ক্যাথোডে বিক্রিয়া কি হয়েছে, সি+, এখন সি+ থেকে সি হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা, একটা ইলেকট্রন গ্রহণ করছে। বুঝা গেল এটা, একটা গ্রহণ করছে। আচ্ছা, এবং তার কি দেয়া আছে, তারও কিন্তু জারণ বিভবই দেয়া আছে, এই দেখো তারও জারণ বিভবই দেয়া আছে যে -0.08। ঠিক আছে, -0.08, কিন্তু সে তো ক্যাথোড, তার মানে তার কোন ধরনের বিভব লাগবে আমাদের, বিজারণ বিভব লাগবে। তার মানে সেটা লিখবো আমরা সি আয়ন সি, মানে বিজারণ বিভব কিভাবে বের করি, মানটা সেম থাকে, জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, তাইলে জারণ বিভব ছিল না, এনোড মানে হলো জারণ, তার মানে জারণ বিভব নিবা, ক্যাথোড মানে হলো বিজারণ, তার মানে বিজারণ বিভব নিবা। ওকে, এটা তো আমি প্রথম দিনই লিখিয়ে দিছিলাম না প্রথম ক্লাসে। না উল্টা পাল্টা হবে না, তার মানে ক্যাথোড মানে ছিল আমাদের এইটা। এখন দেখো তাদের কি করতে হবে, আমি বলছিলাম এই বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে, কতটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, অর্থাৎ মোট যে ইলেকট্রনটা, এই মোট ইলেকট্রনটাকে শূন্য করতে হবে, কোনো এক্সট্রা রাখা যাবে না। তাহলে প্রথম ইলেকট্রন, প্রথম যে এনোডে যেন দেখো, এনোডে দেখা যাচ্ছে আমাদের কত, -3 আছে, -3 আছে না এনোডে,
তাইলে এই বিক্রিয়া সমগ্র, ওই যে আমরা এর আগের অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন আমরা যে আয়ন ইলেকট্রন পদ্ধতি করছিলাম না, সমতা করছিলাম না, মনে আছে? তখন কিন্তু ইলেকট্রনগুলোকে বেনিশ করছিলাম। সো আমাদের এখন এই যে ব্যালেন্স করতে বা সমগ্র কোষ বিক্রিয়া লিখতে, কোষ বিক্রিয়া যখন আমরা লিখি তখন কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, বুঝতে পারছি? কোনো অতিরিক্ত ইলেকট্রন থাকতে পারবে না। তাইলে দেখো এই যে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে ক্যাথোডের যে বিক্রিয়াটা এটাকে 3 দ্বারা গুণ করবা, বুঝতে পারছি? তাইলে এটা হবে A+3C সমান করবা, ইয়াস। এই দেখো এখানে -3 ইলেকট্রন, এখানে +3 ইলেকট্রন, সো আলটিমেটলি ইলেকট্রনগুলো ভেনিশ হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, এবং এটার ইনর্শিয়াল কত আসবে তাহলে? ইনর্শিয়াল, ইনর্শিয়াল দেখো, এই দেখো তোমার এটা হলো তোমার কি জারণ বিভব, এটা হলো বিজন বিভব, তাহলে ইনর্শিয়াল আসবে জারণ বিভব প্লাস বিজন বিভব। বুঝা গেল? ইয়েস, 1.98, এইটুকু কি বুঝছি? ওকে, এখন আসো নানস্টের সমীকরণ। আমাদের তো বলছে কি যে ইএমএফ বের করো, এখন দেখো আমাকে শুধু বলছে ইএমএফ বের করো। এখন এইখানে যে নানস্টের সমীকরণ কিন্তু উল্লেখ করে দেয়নি, দিছে না? তাইলে এখন বলো তো আমরা কিভাবে বুঝলাম এটা নানস্টের সমীকরণ দিয়ে করতে হবে? ইনর্শিয়ালও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ইএমএফই। এটা কিন্তু গত ক্লাসে আমরা করছিলাম, আমরা গত ক্লাসে যে ইএমএফটা বের করছিলাম সেটা ছিল ইনর্শিয়াল। তাইলে এখন আমাকে বলো, আমি তো ইনর্শিয়াল বের করে ফেলছি, তাইলে এখন আমাদের নানস্টের সমীকরণ কি জন্য অ্যাপ্লাই করতে হবে? কি দেওয়া ছিল না, বলো? আমাকে বলছে ইএমএফ বের করতে, এখানে এই প্রশ্নে কিন্তু কোনো জায়গায় নানস্টের সমীকরণ বলে নেই। ইনর্শিয়ালও কিন্তু ইএমএফই, মানে কোষ বিভব বোঝায়। তাহলে তো আনসার আমাদের 1.98 হওয়ার কথা, মানে এখানে শেষ হওয়ার কথা। তাহলে কি জন্য আমরা ইএমএফ আলাদা করে নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করবো? দেখো নানস্টের সমীকরণের ক্ষেত্রে আমি 3টা কন্ডিশন বলছিলাম। টেম্পারেচার 25 ডিগ্রি, সো টেম্পারেচারে আমরা অ্যাভয়েড করতে পারি, ডাজন্ট ম্যাটার, প্রয়োজন নেই। বাট না, এইটা বাদ দাও, এইটা বাদ, টেম্পারেচার হিসাব বাদ। টেম্পারেচার উল্লেখ না থাকলেও এখানে কিন্তু তোমার নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করা লাগতো। কেন অ্যাপ্লাই করা লাগতো? আমি বলছিলাম যে ইএমএফ দ্বারা কিন্তু হয় তোমার কোষ বিভব বোঝায়, সেটা প্রমাণ অবস্থায় হইতে পারে, যে কোনো অবস্থায় হইতে পারে। প্রমাণ অবস্থায় তখনই হবে যখন আয়নগুলার ঘনমাত্রাটা 1 মোলার হবে। এখন দেখো এখানে কোনো আয়নের ঘনমাত্রা 1 মোলার না, বুঝাইতে পারছি? ইনর্শিয়াল মানে বোঝায় প্রমাণ অবস্থায়। তাইলে এখানে যে ইএমএফটা, এটা এই অবস্থাটা তো প্রমাণ না, ঠিক আছে? আর প্রমাণ না থাকলেই তখন আমরা নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করি। ইনর্শিয়ালি শেষ হয়ে যেত আনসার। বুঝা গেল? এই হইল আর কি মূলত ব্যাপার। এজন্যই আমরা ইএমএফ বের করার ক্ষেত্রে নানস্টের সমীকরণ বের করবো। নানস্টের সমীকরণ দ্বারা বোঝায় যে কোনো অবস্থায় কোষ বিভব, আর ইনর্শিয়াল দ্বারা বোঝায় শুধুমাত্র প্রমাণ অবস্থায় কোষ বিভব। প্রমাণ অবস্থা মানে কি 1 মোলার জন্য বা 1 ATM এর জন্য। টেম্পারেচার এতটা ফ্যাক্ট না, এই জন্য আমি বলছিলাম এখানে যদি টেম্পারেচার উল্লেখ না থাকে তাহলে আমরা 25 ধরে নিই। বুঝতে পারছি? ধরে নিব, টেম্পারেচার ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ঘনমাত্রার চাপ। ইয়েস, বুঝা গেল? ওকে, তাহলে নানস্টের সমীকরণ, তাহলে নানস্টের সমীকরণ কি ছিল? নানস্টের সমীকরণ ছিল ইএমএফ বা ই শেল, যাই বলো না কেন, ই শেলের ফর্মুলা ছিল কি? ইনর্ট শেল, ইনর্ট শেল মাইনাস আরটি বাই এনএফ। ওকে, দেন লন, লন উপরে ছিল কি আমাদের এনড, উপরে ছিল কি আমাদের এনড, এনড বলতে কত ছিল? এই যে A3+, ঠিক আছে না? আচ্ছা, আর নিচে ছিল কি আমাদের ক্যাথোড, ক্যাথোড বলতে কে ছিল? এইটা ছিল, এটা না ক্যাথোড আয়ন। এখন দেখো এই আয়নের সাথে কত ছিল, কত গুণ আছে? এই আয়নের সাথে কত গুণ আছে? 3 গুণ আছে না? তো যেটা গুণতে হবে সেটাকে পাওয়ার হিসেবে নিতে হবে। বুঝছি? সো যেটা গুণতে হবে সেটাকে পাওয়ার হিসেবে নিতে হবে। তাইলে এখন আমরা বসিয়ে দেই। ওকে, বসাইলাম। ই শেলের মান, ইনট শেলের মান বের করছিলাম কত? 1.98, বসাইলাম। আর এর মান তো আমরা জানি 8.314, ঠিক আছে? টির মান 27 ডিগ্রি, মানে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 300 কেলভিন, 300 কেলভিন। আচ্ছা, এখন এন, এন এর মান আমরা কত ইউজ করব বলো তো? ইয়েস, এন এর মান 3 ইউজ করবো, কারণ ব্যালেন্স অবস্থায় এন এর মান 3 আছে। বুঝতে পারছি? মানে 3টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এটা মাথায় রাখবা। এখন তোমার যদি মনে হয় যে এই যে তুমি সি দ্বারা করবা, সির ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম না একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? সির ক্ষেত্রে আমরা প্রথমে দেখছিলাম না যে একটা ইলেকট্রন আদান প্রদান করছে?
সো তোমার অনেকের মনে হইতে পারে হয়তো বা এন এর মান 1, মানে সি এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 3, এইরকম না। আমি বলছিলাম এন এর পরিচয় হলো সমগ্র বিক্রিয়ায় আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। হ্যাঁ, সো সমান করে আমরা কত পাইছি, 3 পাইছি না? তার মানে এটা বলতে পারি যে এই যে কোষ বিক্রিয়া, সেই কোষ বিক্রিয়ায় 3টা বা 3 মূল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর তো আমরা জানি এফ এর মান তো আমরা জানি 96,500, আমরা 3 × 96,500। আচ্ছা লন, তারপরে এ এর গণমাত্রা কত দেওয়া আছে, এর গণমাত্রা দেওয়া ছিল আমাদের 0.005, আর এটা ছিল 0.01। তাহলে 0.005, আর এটা ছিল 0.01 কিউব, টু দি পাওয়ার কিউব। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো তো, ক্যালকুলেটর থাকলে। ক্যালকুলেটর থাকলে একটু বলো কত আসে আনসার। মাইনাস, কি বলো মাইনাস, কি হিসাব করলা? দেখি আমি, তুমি তো করছো তোমার মতো, দেখি। 8.314 ইন্টু 300, আমরা 3 × 96,500 লন 0.005, 0.01 কিউব। এটার মান আসবে 0 পয়েন্ট, কি হিসাব করো ক্যালকুলেটর, আর কি হয়, এটার মান আসবে 0.073। তাহলে এটা যদি করি আমরা 1.98, 1.98 মাইনাস 0.073 করলে আসবে 1.907 ভোল্ট। এইটাই হইলো অ্যাকচুয়ালি তোমার ইএমএফ। বুঝছি এটা? আচ্ছা, এখন বলো কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত নয়? কোষ বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত নয়? ইয়েস, কারণ ইএমএফ এর মান কি আসছে, ইএমএফ এর মান পজিটিভ আসছে, আর ইএমএফ পজিটিভ আসলে সেটা হলো কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। আচ্ছা, ক্যালকুলেটর চালানো তো শিখতে হবে ভালো করে। আচ্ছা, এখন দেখি তোমার বিক্রিয়া যেটা, এই ম্যাথটা যদি পারো বা এই ম্যাথটা যদি বুঝতে থাকো তাহলে নান্নস্টের সকল ম্যাথ তুমি বুঝতে পারবা। তাহলে এখন সহজ একটা ইকুয়েশন দাঁড় করিয়ে দেই, ধরো যে কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে, নান্নস্টের সমীকরণের একটা ইকুয়েশন লিখতে পারো। আমরা কিভাবে প্রুফ করতে হয় সেটা তো আমরা দেখছি নান্নস্টের সমীকরণ। আমাদের ম্যাথের ক্ষেত্রে যখন আসবে তখন এতগুলো তো আর প্রুফ করতে পারবো না। তাহলে এক্স এ প্লাস, দেন ছিল ধরো আমাদের ওয়াই বি, ওয়াই বি। তাহলে এটা যদি হয় এক্স এ, আর এটা যদি হয় ওয়াই বি প্লাস, এই আকারটা যদি হয় তাহলে তার জন্য নার্নস্টের যে সমীকরণটা হবে, ই শেল, ইনর শেল তো আর ইনর শেল রয়ে গেল, ইনর শেল, দেন মাইনাস আর টি বাই এন এফ। এন বলতে কত হয় সেটাও বলবা, সমস্যা নেই, আর টি বাই এন এফ। দেন আমরা লিখতে পারি লন, প্রোডাক্ট হিসাবে কে আছে, যে ধাতু দাদা। এখন এখানে ইয়ে আছে পি, ওকে, পি টু দি পাওয়ার ওয়াই, আর এ প্লাস এ টু দি পাওয়ার এক্স। বুঝা গেল? এই হইল আর কি। তুমি যে কোনো একটা ইয়ে দিয়া দেখ, গণমাত্রা টনমাত্রা এগুলা দিয়া যদি দেয়, মানে আকার, ইয়েস, জাতীয় সংখ্যা। বুঝতে পারছি, তুলে নেওয়া সমস্যা নেই। ওকে, তারপরে দেখো এই যে এইরকমও দিয়া দেয় অনেক সময় তোমাকে, দেয়া বাদে এইরকম একটা দিছে, এইরকম একটা দিছে উদ্দীপক আর কি। তে এইখানে তো আর লবণ সেতু আছে, লবণ সেতু তো আর আছে। আচ্ছা, লবণ সেতু আছে। আর ধরো এইখানে তোমার আয়রনের পাত, এইখানে তোমার কপারের পাত, হোয়াট এভার। ওকে, তো দিল। তো এইখানে তোমাকে যা বলছে, ধরো এইটার মোলারিটি দেওয়া আছে 1 মোলার, এটার দেওয়া আছে তোমার 2 মোলার, টেম্পারেচার কোনো উল্লেখ নাই। আচ্ছা, এটা হলো আয়রন, আয়রন, আর এটা হলো আমাদের কপার, আয়রন আর কপার, ঠিক আছে। আর দেওয়া আছে, আর এটা হলো কপার সালফেটের যে জলীয় দ্রবণ, সরি ফেরাস সালফেটের এটা জলীয় দ্রবণ, এই ধরনের কেসটাকে বলা হয় ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। আর এটা হলো কপার সালফেটের সেই জলীয় দ্রবণ, এটাকেও বলা হয় ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার কাকে বলে? কোনো একটা ধাতুকে যখন তার জলীয় দ্রবণে নিমজ্জিত করা হয় তখন সেটাকেই বলা হয়, মানে লবণের জলীয় দ্রবণে নিমজ্জিত করা হয় তখন সেটাকেই বলা হয় আমাদের ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। এটা হলো লবণ সেতু। এবং এখানের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো ইনর্ট শেল,
ইনট শেল দেওয়া আছে, ধরো সরি ইনট শেল না দিয়ে বলি ইনট, ডিরেক্ট উল্লেখ করে দেই। ইনট Fe2 প্লাস Fe সমান দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে আমাদের, -0.44 ভোল্ট। আরেকটা দেওয়া আছে ইনট, দেওয়া আছে আমাদের Copper2 প্লাস কপার সমান দেওয়া আছে আমাদের 0.34 ভোল্ট। আচ্ছা, আর টেম্পারেচার উল্লেখ নাই। এখন বলছে কুষ্টির ইএমএফ নির্ণয় করো। কুষ্টির ইএমএফ নির্ণয় করো। কুষ্টির ইএমএফ নির্ণয় করো। নির্ণয় করো। এটার অবশ্য সলিউশন করিয়ে দিব না, জাস্ট বুঝিয়ে দিব। এখন বলো তো এখানে কে অ্যানোড কে ক্যাথোড। এখানে কিন্তু তোমাকে বিক্রিয়া দেয় নাই, প্রথম কথা। তো তুমি বলতে পারবে না কে অ্যানোড কে ক্যাথোড। ঠিক আছে না, যে বিক্রিয়া দিয়ে দিলে তো আমরা ইজিলি বলতে পারতাম। এখানে তো কোষ বিক্রিয়া দেয় নাই, জাস্ট একটা শেল গঠন করে দিচ্ছে। এখন শেলের হিসাবে কে অ্যানোড হবে, মানে ইলেকট্রনটা এই দিক থেকে এই দিকে যাবে নাকি এই দিকে এন্টার করবে, সেটা আমরা কিভাবে বুঝবো? বলো এখন কে, দুইটারে কিন্তু বিজন বিভব দেওয়া, এখন কে অ্যানোড কে ক্যাথোড এইটা আগে আমাকে বুঝতে হবে। বলো এটা কেমনে বুঝবো এখন? কি বেশি হবে? মনে হলে তো হবে না, আমাকে ফিক্সড করে বলতে হবে। এটা কিন্তু তোমাকে সেকেন্ড ক্লাসে তুমিও ছিলা। আমি কিন্তু ওই ক্লাসেই বলছিলাম যে ম্যাথে গেলেই আমি এই জিনিসটা জিজ্ঞেস করবো তোমাদের। কেন? এখানে দুইটাই কিন্তু বিজন বিভব দেওয়া আছে, কোনটাই জারণ বিভব না। প্রথমে আয়ন আছে, তারপরে ধাতু আছে, প্রথমে আয়ন এবং ধাতু থাকে বিজন বিভবের সিম্বলে। আমি বলছিলাম যে যাই তা হোক, আমরা দুইটাকে মনে মনে জারণ বিভব হিসেবে নিব, কি কনভার্ট করবো। তাইলে আমরা দেয়া আছে দুইটারই বিজন বিভব। আচ্ছা, এখন যদি আমি দুইটার জারণ বিভবে নেই, তাহলে আয়রনের জারণ বিভবটা হবে 0.44। আয়রনের জারণ বিভব হবে 0.44। আচ্ছা, আর কপারের জারণ বিভব হবে -0.34। আচ্ছা, তাহলে জারণ বিভবটা কার বেশি? আয়রনের বেশি, কারণ এটা পজিটিভ 0.44 আছে। আর কপারের হইল একে তো নেগেটিভ, তারপরে তার নেগেটিভ আছে। তো দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে জারণ বিভব কার বেশি? আয়রনের বেশি। তো যার জারণ বিভব বেশি হবে তার ঘটবে জারণ। বুঝতে পারছি? তাইলে এনোড হিসাবে বিবেচিত হবে আমাদের জারণ। ও সরি, আয়রন। এনোড হিসাবে বিবেচিত হবে কি আমাদের আয়রন। আচ্ছা, গেল আমাদের anode। তাহলে কপার হিসাবে কে থাকবে আমাদের? কপার হিসাবে থাকবে আমাদের, মানে ক্যাথোড হিসাবে থাকবে আমাদের কপার। বুঝা গেল? তাইলে আমাদের ইনোর যে অক্সিডেশনটা আছে সেটা হিসেবে আয়রনেরটাই নিব। এখন কথা হচ্ছে আমাকে বলছে ইএমএফ নির্ণয় করতে। এখন কি আমাদের মানে নানস্টের সমীকরণ প্রয়োগ করতে হবে? দেখো এখানেও কিন্তু নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। কারণ কি? কারণ এইখানে প্রমাণ অবস্থায় নাই। এখন কোয়েকশন হলো কেমনি প্রমাণ অবস্থায় নাই। আয়রনেরটা প্রমাণ অবস্থায় আছে। আয়রনের ঘনমাত্রা 1 মোলার, বাট কপারেরটা 2 মোলার। কি? এইটা কোনো ফর্মুলা টর্মুলা না, এই যে আমি তোমাকে ঘনমাত্রার কথা বলছি না, ঘনমাত্রা দুইটা 1 মোলার না। সো অ্যাপ্লাই করতে হবে। আর এনাদার কোনো ফর্মুলা নাই এটার। বুঝা গেল? বুঝতে পারছি। যদি কেউ শিখিয়ে দেয় অন্য কোনো কিছু, আই ডোন্ট নো, বাট এটাতে অ্যাপ্লাই মাস্ট বি 100% করতে হবে আর কি। তুমি কি বলছো জানি না, কারণ 1 1 জানি না আমি। সো এখানে আয়রনের দেওয়া আছে ঘনমাত্রা 1 মোলার, বাট কপারের ঘনমাত্রা দেওয়া আছে 2 মোলার। দ্যাটস ওয়াই এই যে জিনিসটা সমগ্র যে কোষ বিক্রিয়াটা সেটা প্রমাণ অবস্থায় না। আর প্রমাণ অবস্থা ছাড়া হলেই সেটা নানস্টের সমীকরণ চলে আসবে। বুঝা গেল? এখন তোমার প্রশ্ন থাকতে পারে নানস্টের সমীকরণে তো টেম্পারেচারের প্রয়োজন হয়, এখানে তো টেম্পারেচার উল্লেখ নাই। সো আমি বলছিলাম টেম্পারেচার যদি উল্লেখ না থাকে তাহলে ইউজুয়ালি আমরা 2 ধরে নিব, মানে 25, মানে 298 কেলভিন ধরে নিব। ওকে, বুঝতে পারলাম। তার মানে এখানে নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। সো এটা বুঝবো আমরা একমাত্র ঘনমাত্রা থেকে। ইয়েস। এখন যদি দুইটার ঘনমাত্রা সেমও থাকতো তাহলেও কিন্তু নানস্টের সমীকরণ লাগতো। ধরো 0.1 মোলার দিছে, এখানেও 0.1 মোলার দিচ্ছে, তখন দেখা যায় তো বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ 1 মোলার। এখন দেখো এইটাতে তুমি যদি অ্যাপ্লাই করো, তাইলে নানস্টের সমীকরণের রেজাল্ট যা আসবে আর ইনর শেলের মানও সেম আসবে। কেন আসবে? লন, তুমি যখন ধরো দুইটারই সেম আসছে, ধরো 0.1 মোলার, 0.1 মোলার, তার মানে এখানে আসবে কি লন 1, আর লন 1 এর ভ্যালু কিন্তু 0। বুঝাইতে পারছি?
সো তুমি যে কথাটা বলছো এই কথাটা হলো রেশিও যদি ওয়ান হয়, তাহলে রেশিও ওয়ান হইলে এই যে যে টার্মটা এই টার্মটার ভ্যালু জিরো হয়ে যায়, তখন যে জিনিসটা হচ্ছে, তখন আমরা এই দেখো ইশেল, ইশেলের রেজাল্ট, ইশেল দ্বারাই তো আমরা নানসের সমীকরণ অ্যাপ্লাই করি। ইশেল ইনর্শিয়াল মাইনাস জিরো, মাইনাস জিরো আসে, তখন ইশেল আর ইনর্শিয়াল কি হয়, সেম হয়ে যায়। বুঝাইতে পারছি? তো তুমি মাইনাস কি, তুমি মাইনাস কোথা থেকে পাবো? সো যখন রেশিও ওয়ান থাকে তখন এই টার্মটা শূন্য হয়ে যায়। সো তুমি তো বলতে পারো না নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করা যাবে না। নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে যদি প্রমাণ অবস্থা ছাড়া হয়। তুমি এইভাবে অ্যাপ্লাই করে দেখা বা দেন জিরো আসছে দেন কি করবা। বুঝা গেল? ওকে। তো এই ছিল আর কি নানস্টের সমীকরণের অ্যাপ্লিকেশন। সো এইগুলো পারলে মানে এই যে প্রথম যে ম্যাথটা করাইছি, এই ম্যাথটা ছিল মানে ইউজুয়ালি তুমি যে কথাটা বলছো যে জিঙ্ক আর কপার দিয়ে দে, দুটার ইয়ে দিয়ে দে, বাট এই যে প্রথম যে ম্যাথটা করাইছি এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটার জন্যই মূলত নানস্টের সমীকরণে ক্লাস করানো। আর পরে এই যে একটা ইয়ে লিখে দিছিলাম, এই যে এইটা এই জিনিসটা যে লিখে দিছিলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে যদি ক্রিটিক্যাল করতে চায়, কারণ তুমি আমি বা আমরা ইউজুয়ালি আমরা এই সমীকরণের সাথে ইউজ টু, খেলো কোথায়, এই সমীকরণের সাথে ইউজ টু। বুঝা গেছে? এই সমীকরণের সাথে ইউজ টু। বাট 24-এর বা 25-এর যে প্রশ্নগুলো দেখছি, এই প্রশ্নগুলোতে একটু ডিফিকাল্ট দেওয়া আছে। বুঝতে পারছি? ওকে। এখন আসি, তুমি যে প্রশ্নটা দিছো, তুমি যে প্রশ্নটা দিছো, তোমার এনাদার প্রশ্ন আছে এটা সম্পর্কে? মানে এই যে এই টাইপের আরেকটা প্রশ্ন দেখো যেটাতে তুমি বলছো যে কি চাপ না কি গুণ করতে হয় না, আমি দুইটা কম্পারিজন করে দেখাই কেন এটাতে করতে হয়েছে আর ওইটাতে করতে হয় না। তুমি আরেকটা প্রশ্ন দাও, আমার কাছে তো প্রশ্ন নেই, তুমি যে প্রশ্ন দিছো এই টাইপের প্রশ্ন নাই আমার কাছে। ওকে দাও। তাহলে আমি দুইটাকে কম্পারিজন করে দেখাচ্ছি কি জন্য ওইগুলাতে ইউজ করে নেই বা এইটাতে করছে, বা কোনটা রাইট। এইখানে তো তোমার চাপ নাই, চাপ আছে? তুমি আগে যে প্রশ্নটা দিছো আর এই প্রশ্ন দুইটার মধ্যে তো ডিফারেন্স, একটাতে চাপ দেয়া আছে আর এটাতে তো চাপ নাই। আমি তোমাকে কি বলছি, চাপ অবভিয়াসলি ম্যাটার করবে। তুমি দেখো নানস্টের সমীকরণে যদি তুমি দেখো, তোমাকে প্রথমত বলছিলাম যে নানস্টের সমীকরণে কি থাকে, প্রমাণ অবস্থা আমরা কিভাবে বিবেচনা করি, যে মুলারিটি, এই যে গণমাত্রা, আর এই যে এখানে এই যে উল্লেখ করে দিছিলাম না 1 মোলার আর 1 ATM। ওকে, এটা নানস্টের প্রমাণ কুশবিভাগের ক্ষেত্রে এই কন্ডিশন। আর যদি প্রমাণ ছাড়া হয় তাহলে আমরা নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। এখন লিকুইডের ক্ষেত্রে নর্মালি আমাদের গণমাত্রা উল্লেখ থাকে, বাট গ্যাসের ক্ষেত্রে তোমার গণমাত্রা চাপ দুইটাই উল্লেখ থাকতে পারে বা চাপও উল্লেখ থাকতে পারে। তুমি যে প্রশ্নটা দিছো, প্রথম যে প্রশ্নটা, হ্যাঁ এখানে দুইটাই উল্লেখ আছে, সো তোমাকে দুইটাই নিতে হবে। বুঝ হ্যাঁ, বুঝাইতে পারছি? হ্যাঁ। না না, ওইটা কারণ এখানে চাপও উল্লেখ আছে, গুণমাত্রা উল্লেখ আছে। আর তুমি নর্মালি যেগুলো দেখছো একটা টার্ম উল্লেখ থাকে। বুঝা গেল? এজন্য আর কি। আচ্ছা। হ্যাঁ। আর যেহেতু এইগুলো প্রমাণ অবস্থা নেই, যেমন 0.02 মোলার দেওয়া আছে আর একটা দেওয়া আছে 0.2 মোলার, প্রমাণ অবস্থা না। এর জন্য নানস্টের সমীকরণ ইউজ করছে। এখানে কিন্তু উল্লেখ করে দেয় নাই নানস্টের সমীকরণ ব্যবহার করে। ঠিক আছে, উল্লেখ দেয়নি, শুধুমাত্র ইএমএফ দেওয়া আছে। সো উল্লেখ থাকতে পারে নাও থাকতে পারে। ইয়েস। বুঝাইতে পারছি? তো মোটামুটি তোমাদের এই যে তড়িৎরসায়ন, তড়িৎরসায়ন এর বাইরে কোনো কিছু আসবে না। সো ওভারভিউ যদি বলে এখান থেকে এই অধ্যায় থেকে কি কি জিনিস আসতে পারে তোমাদের সিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে আরেকটু পড়তে হবে, থিওরিটিক্যাল তো আরেকটু পড়তে হবে। তো সিকিউর ক্ষেত্রে প্রশ্ন আমি দেখো ইনর্শিয়াল মানে প্রমাণ যেটা, এটার ম্যাথ, এটার ম্যাথ। দেন হলো ইশেল, ইশেল মানে হলো নানস্টের সমীকরণ, নানস্টের সমীকরণ। ওকে, নানস্টের সমীকরণের ম্যাথ। এই হইল আর কি এই অধ্যায়। তারপরে প্রথম দিকে আমরা শিখছিলাম ফ্যারাডের ফর্মুলা, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র ডাব্লিউ সমান জেড কিউব বা ডাব্লিউ সমান জেড আইটি, এই সূত্রের ম্যাথ, এই সূত্রের ম্যাথ। দেন হইল আমাদের এইখান থেকে আসবে লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং ডিসচার্জিং, লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং ডিসচার্জিং, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, ডিসচার্জিং। দেন হইল লেড আয়নের সেম কেস, লেড আয়ন। এগুলা কি করবো, এগুলো ঠাটামগ্রস্ত করবো, এগুলো বুঝারও কোনো দরকার নেই, তুমি বিক্রিয়া বুঝতে কি করবা এখানে, এখানে তোমাকে চার্জিং আসবে, লিথিয়াম আয়নের চার্জিং কি চেঞ্জ হয়ে যাইব? কখনোই না।
ঠিক আছে, সেম কাজ চার্জিং ডিসচার্জিং হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, শেষ। না বুঝো ডাহা মুখস্থ করে ফেলবা, থিওরি থেকে এই তিনটা। আর আরো কিছু থিওরি দেখবা যে আসছে অনেক আগে, সেগুলো হলো যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এগুলো তোমরা ক্লাস 9 10 শিখছো, বা ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, বুঝাইতে পারলাম? এইগুলা কিন্তু তোমরা ক্লাস 9 10 শিখছো, সো এইগুলো নিয়ে আর আমি এত আলোচনা করি নাই, এগুলো দেখলেও তোমরা বুঝবা। ক্লিয়ার? সো আচ্ছা, এই যে হ্যাঁ এই যে, ওকে, এই যে ফার্স্ট অফ অল ম্যাথ আসবে এই তিনটা টপিক্স থেকে। সো এই ম্যাথের ক্ষেত্রে স্পেশালি ইম্পর্টেন্ট ম্যাথেই দিবে, লিথিয়াম আয়ন লেড আয়ন খুব রেয়ার কেস দিছে। এবং লিথিয়াম লেড আয়নের যে ডায়াগ্রামটা আছে, এটা প্রত্যেকটা বইতে আছে, ডায়াগ্রামটা দেখে নিবা, তাহলে উদ্দীপকে যদি ডায়াগ্রাম দিয়ে দেয় তখন তুমি বুঝবা না কোনটা লিথিয়াম আয়ন কোনটা লেড আয়ন। সো ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট, এবং হাইড্রোজেন ফুয়েল সেলের এটা বইতে পাবা, বুঝতে পারছি? সো এই ছিল আর কি তোমাদের মূলত তড়িৎ রসায়ন, ঠিক আছে? সো এইগুলা দেখবা, যা যা বলছি এর বাইরে কোনো কিছুই আসবে না। আর এত অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নাই, এইগুলাই তোমার এডমিশনে আসে, বুঝতে পারছি? এগুলো তোমার এডমিশন, তুমি অতিরিক্ত পড়তে যাইবা হুদাই দেবা, মাথার ভিতরে কোনো কিছু ঢুকবে না, হুদাই তোমার টাইম ওয়েস্ট হবে, সবকিছুই লস, সময় লস, সবকিছুই লস। দু একটা প্রশ্ন দেবা হুট করে, দু একটা প্রশ্ন তুমি নাই পারতে পারো, সব প্রশ্ন যে পারতে হবে এমন কোনো কথা নেই, এক দুটা প্রশ্ন আমরা নাই পারতে পারি, সো এই প্রশ্নটা স্কিপ করা উচিত। কিন্তু ওই একটা লাইগারে যেন তুমি আরো এনাদার সাবজেক্টে এনাদার টপিক্স যে আছে, ওইটাতে তুমি যেন টাইম কম দিবা, যার কারণে দেবা তুমি পরীক্ষা হলে গিয়ে পারা জিনিসটা তুমি ভুলে গেছো। সো এই জিনিসগুলো করা যাবে না, বুঝতে পারছি? এজ ইউজাল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোই ভালো করে, যে আমরা আছে না দাঁতে বেশি ধার দিতে হয়, শান দিতে হয়, সো এইরকম আর কি বিষয়, বুঝতে পারছি? সো এইরকম আর কি আমাদের করতে হবে। ক্লিয়ার? আর তোমাদের পরীক্ষা হবে 5 তারিখ থেকে না কি 9 10 তারিখ? 5 তারিখ। তো আর আপাতত টেস্ট পর্যন্ত স্টপ থাকুক, টেস্টের পরে এগিয়ে আমরা শুরু করবো না। আচ্ছা, ওকে, তার ভালো থাকো আর টেস্ট পরীক্ষা ভালো করে দেবো। ওকে।